হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা দ্বাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি ক্লাস দ্বাদশ শ্রেণী বা উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে ইতিহাস, অর্থাৎ তোমাদের হিস্ট্রির যে থার্ড সেমিস্টারের প্রথম অধ্যায় রয়েছে পর্যটকদের নজরে ভারত। এই প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেব। এটি কিন্তু পার্ট 6-এর ভিডিও। আরও দুটি পার্ট আসতে চলেছে 7 আর 8, অর্থাৎ তোমাদের যে পার্টগুলি আমি দিয়েছি আগে 1 থেকে 5 পর্যন্ত, এটি কিন্তু 6 পার্ট রয়েছে। পরবর্তীতে আরও দুটি পার্ট আসতে চলেছে 7 আর 8। তাই তোমাদেরকে হলো পর্যটকদের নজরে ভারত এই অধ্যায় থেকে সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর তোমরা কিন্তু 100% পরীক্ষায় কমন পেয়ে যাবে, কারণ প্রত্যেকটি প্রশ্ন উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যারা এখনও পর্যন্ত পার্ট 1 থেকে 5 পর্যন্ত ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব ইতিহাসের পর্যটকদের নজরে ভারত প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এটি কিন্তু পার্ট 6-এর ভিডিও। চলো গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আমরা দেখে নিই। ফার্স্ট প্রশ্ন, কোন সময়কালের মধ্যে নিয়ে ভ্রমণ বৃত্তান্তের ফরাসি, ইংরেজি ও ডাচ সংস্করণ প্রকাশিত হয়েছিল 1670 থেকে 1672 খ্রিস্টাব্দের মধ্যে? কোন ভাষায় 1684 খ্রিস্টাব্দ নাগাদ বার্নিয়ের ভ্রমণ বৃত্তান্ত 3বার পুনর্মুদ্রিত হয়েছিল? ইংরেজি। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে বার্নিয়ের ভ্রমণ বিবরণীর ইংরেজি অনুবাদ প্রথম প্রকাশিত হয়? 1826 খ্রিস্টাব্দে। নিম্নলিখিত পর্যটকদের মধ্যে কে ভারতের পরিস্থিতিকে ইউরোপের, বিশেষভাবে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের শাসনকালের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করেছেন? ফ্রাঁসোয়া বার্নিয়ে। কত খ্রিস্টাব্দ নাগাদ ফ্রাঁসোয়া বার্নিয়ে সুরাট বন্দরে পৌঁছান? 1658 খ্রিস্টাব্দে, মতান্তরে 1659 খ্রিস্টাব্দে। দেওয়া রাই এর যুদ্ধে কে পরাজিত হন? অ্যান্সার হবে দারা সু কোহ। অ্যান্সার হবে দেও রাই যুদ্ধে পরাজিত হয়েছিলেন দারা সু কোহ। নেক্সট প্রশ্ন, কোন স্থানে সাক্ষাৎ ঘটে ফ্রান্সের পর্যটক বার্নিয়ে সঙ্গে শাহজাদা দারার? ফ্রান্সের পর্যটক বার্নিয়ের সঙ্গে শাহজাদা দারার কোন স্থানে সাক্ষাৎ ঘটেছিল? অ্যান্সার হবে আহমেদাবাদে। অ্যান্সার হবে আহমেদাবাদে। পরবর্তী প্রশ্ন, বার্নিয়ে ডাকাত দলের হাতে পড়ে নিঃস্ব অবস্থায় কোন মুঘল সম্রাটের অধীনে চিকিৎসকের চাকুরি গ্রহণ করেছিলেন? ঔরঙ্গজেব। ঔরঙ্গজেবের দরবারের কোন অভিজাতের অধীনে বার্নিয়ে চাকুরি গ্রহণ করেছিলেন? অ্যান্সার হবে দানিশমন্দ খান। অ্যান্সার হবে দানিশমন্দ খান। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের রাজত্বকালে সুবাদারা দানিশমন্দ খান শাহজাহানবাদের পদে নিযুক্ত হয়েছিলেন? ঔরঙ্গজেব। পরবর্তী প্রশ্ন, কোন বিশিষ্ট মুঘল অভিজাতকে বার্নিয়ে আগা বলে সম্বোধন করতেন দানিশমন্দ খান? কোন বিশিষ্ট পর্যটক বলেছেন, কেবল তৈমুর বংশীয়দের নয়, মুঘল বলতে যে কোনো ইসলাম ধর্মীয় বিদেশি শ্বেতাঙ্গকেই বোঝানো হয়ে থাকে? ফ্রাঁসোয়া বার্নিয়েকে। বার্নিয়ের বর্ণনা অনুযায়ী মুঘল সাম্রাজ্যের আম ঘাসের উৎসবে তৃতীয় দিনের যে দাঁড়িপাল্লায় মুঘল সম্রাট ও তার আমির ওমরাহগণ নিজেদের ওজন করাতেন তা কিসের দ্বারা নির্মিত হতো? সোনা। বার্নিয়ে মতানুযায়ী মুঘল সেনাবাহিনীতে গোলন্দাজ বাহিনী কয়টি ভাগে বিভক্ত ছিল? 2টি। মুঘল সৈন্যবাহিনীর মধ্যে কারা বেশি বেতন পেতেন বলে বার্নিয়ে অভিমত প্রকাশ করেছেন? গোলন্দাজ বাহিনীর সৈন্যগণ। আমির ওমরাহ থেকে শুরু করে সাধারণ সৈনিকগণ কত সময় অন্তর বেতন পেতেন বলে বার্নিয়ে জানিয়েছেন? 2 মাস অন্তর। সোনা রূপো পৃথিবীর অন্যান্য সব জায়গা ঘুরে শেষ পর্যন্ত হিন্দুস্তানে এসে পৌঁছায় এবং হিন্দুস্তানের গুপ্ত গহ্বরে অন্তর্ধান করে যায়। কে বলেছেন? ফ্রাঁসোয়া বার্নিয়ে। পরবর্তী প্রশ্ন, মুঘল স্থাপত্য কীর্তিগুলির মধ্যে কোনটিকে বার্নিয়ে এক বিস্ময়কর কীর্তি বলে অভিহিত করেছেন? তাজমহলকে। কোন বিশ্ববিখ্যাত স্থাপত্য কর্মের থেকে আগ্রার তাজমহল বার্নিয়ের চোখে
এক অভূতপূর্ব কৃতি রূপে ধরা পড়েছিল মিশরের পিরামিড। নিম্নলিখিত স্থাপত্য কর্মগুলির মধ্যে কোনটি আকবরের রাজত্বকালে শুরু হলেও তা সম্পূর্ণ করেন জাহাঙ্গীর আকবরের সমাধি? মুঘল যুগে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব স্বীকার করেননি কে? বার্নিয়ে। দিল্লির শিল্পীগণ ইউরোপে শিল্পপণ্য এমনভাবে অনুকরণ করে যে দুটি পণ্য পাশাপাশি রাখলে আসল নকলের পার্থক্য করা কঠিন। দিল্লির শিল্পী ও কারিগরদের সম্পর্কে এরূপ অভিমত প্রকাশ করেছেন কোন পর্যটক? ফ্রাঁসোয়া বার্নিয়ে। পরবর্তী প্রশ্ন, বার্নিয়ের বর্ণনা অনুযায়ী আগ্রায় কাদের একটি প্রতিষ্ঠান ও চার্চ প্রতিষ্ঠিত হয়েছিল? জেসুইটদের। ফ্রাঁসোয়া বার্নিয়ে কোন মুঘল সম্রাটের সঙ্গী হিসেবে 1664 খ্রিস্টাব্দে কাশ্মীর ভ্রমণ করেছিলেন? ঔরঙ্গজেব। আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত। কে বলেছেন? বার্নিয়ে। বার্নিয়ের বাংলাদেশ অভিমুখে যাত্রার সময় কোন বিশিষ্ট পর্যটক রাজমহল পর্যন্ত তার সঙ্গী হয়েছিলেন? অ্যান্সার হবে তাভার নিয়ে। অ্যান্সার হবে তাভার নিয়ে। পরবর্তী প্রশ্ন, বার্নিয়ের বিবরণ অনুযায়ী বাংলাদেশে কোন শস্য প্রচুর পরিমাণে উৎপাদিত হতো? ধান। বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত ও গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো সুতি ও রেশম শিল্প। কাদের আক্রমণে গঙ্গার মোহনায় অবস্থিত বহু দ্বীপ জনমানবশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন? আরাকান জলদস্যুদের আক্রমণে। পরবর্তী প্রশ্ন, মুঘল ভারতের জমির ওপর মালিকানা ছিল একমাত্র সম্রাটের, কোনরূপ ব্যক্তি মালিকানা স্বীকৃত ছিল না। কোন বিদেশি পর্যটকের বর্ণনায় এরূপ বক্তব্য পাওয়া যায়? ফ্রাঁসোয়া বার্নিয়ের বক্তব্যে। পরবর্তী প্রশ্ন, ফ্রাঁসোয়া বার্নিয়ে ভারতীয় কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির উপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। মুঘল যুগের সমাজ ব্যবস্থায় সতীদাহ এর মতো অমানবিক প্রথার বিবরণ পাওয়া যায় নিম্নলিখিত কোন পর্যটকের বর্ণনায়? অ্যান্সার হবে ফ্রাঁসোয়া বার্নিয়ের। পরবর্তী প্রশ্ন, কোন স্থানকে বার্নিয়ে ভারতবর্ষের এথেন্স বলে তার বিবরণীতে উল্লেখ করেছেন? বারাণসীকে। ঈশ্বরের সঙ্গে যোগাযোগের পদ্ধতি জানা সাধুদের বার্নিয়ে কী নামে অভিহিত করেছেন? যোগী বলে অভিহিত করেছেন। কত খ্রিস্টাব্দ নাগাদ দিল্লিতে অবস্থানকালে বার্নিয়ে সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেছিলেন? 1666 খ্রিস্টাব্দে। কোন পর্বতের পশ্চাৎভাগে সূর্য দেবতা বিশ্রাম নিলে রাত্রি নামে বলে হিন্দু জ্যোতিষীরা ব্যাখ্যা দেন? অ্যান্সার হবে সুমেরু। নেক্সট প্রশ্ন, কোথায় অবস্থানকালে বার্নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের মৃত্যু সংবাদ লাভ করেছিলেন? গোলকোন্ডা থেকে। অ্যান্সার হবে গোলকোন্ডা থেকে। সুরাট থেকে ফ্রান্সে প্রত্যাবর্তনের সময় কোন বিশিষ্ট পর্যটকের সঙ্গে বার্নিয়ের সাক্ষাৎ ঘটেছিল? সিদা। অ্যান্সার হবে সিদা। কত খ্রিস্টাব্দে ফ্রাঁসোয়া বার্নিয়ে ফ্রান্সের মার্সেই বন্দরে উপস্থিত হয়েছিলেন? 1669 খ্রিস্টাব্দে। অ্যান্সার 1669 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারত ভ্রমণকালে ইবন বতুতা কোন শহরকে এক বড় শহর, বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে উল্লেখ করেছেন? অ্যান্সার হবে দিল্লি। এখানে ইংলিশে রয়েছে, তোমরা ইংলিশেও দেখে নিতে পারো। এ ভাস্ট সিটি উইথ এ গ্রেট পপুলেশন, দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়া বলে উল্লেখ করেছেন দিল্লি। অ্যান্সার হবে দিল্লি। নেক্সট প্রশ্ন, ইবন বতুতার মতে সুলতান ছিলেন এক ধারে দয়ার সাগর এবং রক্ত পিপাসু। এখানে সুলতান বলতে তিনি বুঝিয়েছেন মোহাম্মদ বিন তুগলককে। এখানে স্পেলিংটি ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে। মোহাম্মদ বিন তুগলককে। কোন সুলতান বিদেশিদের রাজপদে নিয়োগ করে আজিজ উচ্চ পদবিতে ভূষিত করেন? মোহাম্মদ বিন তুগলক। অ্যান্সার হবে মোহাম্মদ বিন তুগলক সুলতান। নেক্সট প্রশ্ন, ডাক ব্যবস্থার সুন্দর বিবরণ দিয়েছেন এই ইবন বতুতা। তাঁর বিবরণীতে ডাক ব্যবস্থার প্রবর্তক ছিলেন মোহাম্মদ বিন তুগলক। ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হয়
উলাক, অ্যান্সার উলাক। পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থা কী নামে পরিচিত? দাওয়া নামে পরিচিত, অ্যান্সার হবে দাওয়া নামে পরিচিত। মোহাম্মদ বিন তুগলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হিসেবে ইবন বতুতা যান চীন দেশে, অ্যান্সার চীন দেশে। চীন দেশের উদ্দেশ্যে যাত্রাকালে ইবন বতুতা এসে পৌঁছান সন্দাবুর দ্বীপে, যার বর্তমান নাম গোয়া, যার বর্তমান নাম গোয়া। নেক্সট প্রশ্ন, সন্দাবুর থেকে স্পেলিংটি তোমরা ঠিক করে নেবে। সন্দাবুর থেকে কুইল পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল কী নামে পরিচিত? মালাবার নামে পরিচিত। সন্দাবুর থেকে কুইলন পর্যন্ত। ইবন বতুতার মতে কোন বন্দর শুধু মালাবার উপকূলেরই নয়, সমগ্র পৃথিবীর বৃহত্তম বন্দরগুলির অন্যতম? কালিকট বন্দর। নেক্সট প্রশ্ন, ইবন বতুতার বর্ণনা অনুযায়ী কালিকটের রাজা জনগণের কাছে কী নামে পরিচিত? সামরি নামে পরিচিত। আজকের এতটুকু। পরবর্তীতে 7-8 পার্টের ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তার পরবর্তীতে সেকেন্ড চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।